হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আমরা আবারও চলে আসলাম এসএস ইকোনমিক্সের দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক নিয়ে। আজকে আমাদের একদম শুরুর পর্ব পার্ট 1। আজকে আমরা দশম অধ্যায় শুরু করতে যাচ্ছি ধারাবাহিকভাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসন। আমাদের এসএস ইকোনমিক্সের দশম অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে মুদ্রা ও ব্যাংক। এই মুদ্রা ও ব্যাংক সম্পর্কে জানতে হলে আমাদের এই মুদ্রার সৃষ্টি হওয়ার পিছনে যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। ওকে, তো আমরা এই মুদ্রা সম্পর্কে একটু আলোচনা করব যে মুদ্রা কোত্থেকে সৃষ্টি সেটা। দেখো, মানুষ যখন আদিকালে গুহায় বাস করত তখন প্রথম দিকে মানুষ বন জঙ্গলে পশু শিকার করত, ঠিক আছে। তারপর যেটা আসছে সেটা হচ্ছে মানুষ চাষবাস করে জীবন নির্বাহ করত। যখনই মানুষ চাষবাস করত তখন একজনের পক্ষে কিন্তু সব ধরনের ফসল উৎপাদন করা সম্ভব হতো না, ঠিক আছে। আমরা মনে করি যে কোনো একজন কৃষক, তখনকার কৃষক উৎপাদন করত আলু, ঠিক আছে, যে আলু উৎপাদন করে, আরেকজন কৃষক যে ধান উৎপাদন করত, ঠিক আছে। এখন যেটা করতে হয়, আলু দিয়ে কিন্তু আমরা সবসময় আলু খেতে আমাদের ভালো লাগবে না সবসময়, বা সবসময় আমাদের ভাত খেতে ভালো লাগবে না যদি আমাদের তরকারি না থাকে বা আলু না থাকে, ঠিক আছে। তো এই জন্য আলু যে উৎপাদন করত, সে তার যতটুকু লাগতো ততটুকু রেখে বাকিগুলো ধান যে উৎপাদন করত তাকে দিয়ে দিত, তার বিনিময়ে তার থেকে কি নিত, ধান নিয়ে নিত। এই যে একটা জিনিসের বিনিময়ে আরেকটা জিনিস নেওয়া, এটাকে বলা হইতো বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম, ঠিক আছে। এই বার্টার সিস্টেম বা বিনিময় প্রথার মধ্যে একটা ঝামেলা ছিল। ঝামেলাটা কি জানো? যেখান থেকে আসলে মুদ্রা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে, একজন মনে করো আলু যে উৎপাদন করছে, সে মনে করো 10 কেজি আলু কাকে দিল, যে ধান উৎপাদন করছে তাকে দিল। বিনিময়ে সে 10 কেজি ধান তার থেকে নিল, ঠিক আছে। এখন একটা সমস্যা আছে। সমস্যা কি? আলুর মূল্য কিন্তু ধানের মূল্যের সমান নয়। কেন? আলুর কেজি মনে করো যে যদি হয় 30 টাকা, ধানের কেজি মনে করো যে তখন মনে করো যে 20 টাকা, ঠিক আছে। তাহলে দেখো, 1 কেজি ধানের দাম হচ্ছে 20 টাকা আর 1 কেজি আলুর দাম হচ্ছে 30 টাকা। তার মানে আলুর দাম হচ্ছে বেশি, অর্থাৎ আলুর যে উপযোগ সেটা ছিল বেশি ধানের উপযোগের তুলনায়, ঠিক আছে, 1 কেজি ধানের উপযোগের তুলনায়। তাহলে খেয়াল করো, এই যে আলু যে দিচ্ছে সে কিন্তু কি হচ্ছে, তার লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে? কারণ সে বেশি দামে জিনিস দিয়ে দিচ্ছে কম টাকা দামের জিনিস নেওয়ার বিনিময়ে, ঠিক আছে। তাহলে এই যে একটা সমস্যা, এই সমস্যাটা দূর করার জন্য যেই বিষয়টা সৃষ্টি হয়েছে সেটাকে বলা হচ্ছে মুদ্রা, ঠিক আছে। তবে প্রথম দিকে মুদ্রা বলতে আসলে আমরা যে বর্তমানে টাকাগুলো ইউজ করি বা কয়েন ইউজ করি সেরকম ছিল না। প্রথম দিকে মুদ্রা হিসেবে ইউজ করা হইতো বিভিন্ন ধরনের পাথর, ঠিক আছে, মুক্তা, ঝিনুক, এই ধরনের কতগুলো বিষয় ছিল যেগুলো দুর্লভ বিষয় ছিল। সেই বিষয়গুলো নিয়ে আসলে বিনিময় করা হইতো সেই বিষয়গুলোর মাধ্যমে, ঠিক আছে। তারপর এরপর আস্তে আস্তে মুদ্রা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। মুদ্রা সৃষ্টির পর এখন সৃষ্টি হয়েছে টাকা, ঠিক আছে, কাগজি টাকা। এখন ধরো টাকার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। যেমন ধরো আমরা টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করতে আমাদের অনেক ধরনের রিস্ক থাকে। এটার জন্য এখন বর্তমানে আবার কি বের হয়ে গেছে, কার্ড সিস্টেম। অর্থাৎ আমরা কার্ডের বিনিময়ে কি করতে পারি, যে টাকার লেনদেন করতে পারি। আর কিছুদিন পরে দেখবা যে কার্ডও ইউজ করতে হবে না, আমাদের জাস্ট একটা পিন নাম্বার লাগবে। এখনো সেটা হচ্ছে, আমরা পিন নাম্বারের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা ট্রান্সফার করতে পারতেছি, ঠিক আছে। যত দিন যাবে তত বিষয়টা আর কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে বা আমাদের জন্য অনেক সিকিউর হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। তাহলে দেখো, মুদ্রা তাহলে কোত্থেকে আসলো? এই যে বিনিময় প্রথা, এই বিনিময় প্রথা যে অসুবিধা, সেই অসুবিধা দূর করার জন্যই কিন্তু মুদ্রার সৃষ্টি, ঠিক আছে। আমরা এখন যেটা করব, মুদ্রার সংজ্ঞা সম্পর্কে জানার চেষ্টা করব। দেখো, মুদ্রার সংজ্ঞা বলতে আমরা কি বুঝি, বা মুদ্রা বলতে আমরা পরীক্ষা যদি আসে মুদ্রা কাকে বলে বা অর্থ কাকে বলে, তাহলে আমরা সংজ্ঞা আকারে কিভাবে লিখবো, ঠিক আছে। দেখো, আমি একটা বোর্ডে সংজ্ঞা লিখে রেখেছি। সেটা হচ্ছে, যা কিছু বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে তাকে মুদ্রা ও অর্থ বলে, ঠিক আছে। কি বলছি? যা কিছু বিনিময়ের মাধ্যম। একটু আগে কিন্তু আমি বলছি বিনিময়ের মাধ্যম মানে কি। বিনিময়ের মাধ্যম মানে হচ্ছে আমরা একটা জিনিসের বিনিময়ে আরেকটা জিনিস নিব, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা মাঝখানে টাকাকে ইউজ করতেছি, ঠিক আছে। আমরা মনে করো যে আলু টাকা দিয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে আবার কি কিনতেছি,
ধান কিনতেছি, তার মানে এখানে মাঝখানে যে টাকা সেই টাকাটা হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করতেছে আমাদের। ওকে, তারপর বলতেছে সঞ্চয়ের বাহন। দেখো এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আমরা সঞ্চয় করে রাখতে পারি। কেন সঞ্চয় করে রাখতে পারি? আমরা যদি আলু সঞ্চয় করে রাখতে চাই তাহলে হয়তো পারবো না, নির্দিষ্ট সময় পর আলুটা পচে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি টাকাটা সঞ্চয় করে রাখি সেটা কিন্তু পচবে না, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা আলুটা সংরক্ষণ করতে পারতেছি না, কিন্তু আমরা কি সংরক্ষণ করতে পারতেছি? টাকাটা সংরক্ষণ করতে পারতেছি, তাই না? তাহলে সেক্ষেত্রে কি দেখো যে সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করতেছে এই অর্থ বা টাকাটা, ঠিক আছে। তারপর মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। মূল্যের পরিমাপক মানে কি? মূল্যের পরিমাপক মানে আমরা যে কোনো একটা বিষয়কে যখন আমরা বলি যে এটাকে পরিমাপ করতে চাই যে এটার মূল্য কত বা ভ্যালু কত, সেক্ষেত্রে আমরা সরাসরি ইউজ করি টাকা। যেহেতু বাংলাদেশের আমরা সরাসরি কি ইউজ করি? টাকা। আমরা বলি যে এই মার্কারটার দাম 35 টাকা, ঠিক আছে, আরেকটা মার্কার মনে করো 40 টাকা, তার মানে আমরা টাকা দিয়ে পরিমাপ করতেছি বিষয়টাকে, ঠিক আছে। একটা বইয়ের দাম মনে করো যে 200 টাকা, তারপর মনে করো যে একটা টি শার্টের দাম মনে করো যে 400 টাকা, ঠিক আছে। আমরা সবসময় কি করি? কোনো জিনিসের মূল্যের পরিমাপক হিসাবে টাকাটা ইউজ করতেছি, তাই না? তাহলে দেখো এই যে এই তিনটাকে বলা হচ্ছে, এই তিনটা সমন্বয়ে যেটা সেটাকে বলা হচ্ছে অর্থ বা মুদ্রা। তাহলে আমরা আবার বলি, যা কিছু বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে তাকে অর্থ বা মুদ্রা বলে, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে অর্থ বা মুদ্রা বলতে আমরা সরাসরি টাকাকে বুঝবো না, ঠিক আছে। টাকা মানে সেটা বাংলাদেশের ক্ষেত্রে মুদ্রা, ঠিক আছে। কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম মুদ্রা রয়েছে। যেমন ধরে আমরা বলতে পারি ইন্ডিয়ার জন্য রুপি, ইন্ডিয়ার ক্ষেত্রে রুপি ইউজ করে তারা বিনিময়ের মাধ্যম হিসেবে, মানে অর্থ হিসেবে। তারপর মনে করো আমেরিকার ক্ষেত্রে তারা ইউজ করা হচ্ছে ডলার, যুক্তরাজ্যের ক্ষেত্রে পাউন্ড স্টার্লিং, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা দেশে আলাদা আলাদা কি রয়েছে? মুদ্রা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মুদ্রার ধারণা। আমরা এখন একটু দেখব যে মুদ্রার কার্যাবলীগুলো, ঠিক আছে। অর্থাৎ মুদ্রার যে কাজ, মুদ্রা দিয়ে আমরা কি কি করতে পারি, মুদ্রা আমাদের কোন কোন ভাবে হেল্প করে, সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আসলে এই যে আমরা অর্থ বা মুদ্রা বলতেছি, এই অর্থ বা মুদ্রা আমাদের জীবনে অনেকভাবে প্রভাব বিস্তার করে বা এই মুদ্রার অনেক কাজ রয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি অর্থের বা মুদ্রার কার্যাবলী, ঠিক আছে। আমরা এখানে প্রথমত বলতে পারি মুদ্রা আমাদেরকে এই তিনভাবে সাহায্য করে থাকে বা এটার আমাদের জীবনে গুরুত্ব রয়েছে। প্রথম গুরুত্ব হচ্ছে সামাজিক বাণিজ্যিক কার্যাবলী, অর্থাৎ এটা বাণিজ্যের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করে। তারপর সামাজিক ক্ষেত্রে, মনস্তাত্ত্বিক ক্ষেত্রে, ঠিক আছে। দেখো আমরা প্রথমে বাণিজ্যিক কার্যাবলীগুলো নিয়ে একটু আলোচনা করি। অর্থ বাণিজ্যিক ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমাদেরকে হেল্প করে। তো প্রথম আমাদের বুঝতে হবে বাণিজ্য মানে কি। বাণিজ্য মানে হচ্ছে কোন একটা দ্রব্য উৎপাদন থেকে প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত মাঝখানে যে কাজগুলো হয় সবগুলোকে মিলে বলা হয়, এই সবগুলো কাজের সমষ্টিকে বলা হয় বাণিজ্য, ঠিক আছে। এই বাণিজ্যের ক্ষেত্রে অর্থ আমাদেরকে কিভাবে সাহায্য করতেছে বা সহায়তা করতেছে সেটাকে বলা হচ্ছে বাণিজ্যিক কার্যাবলী অর্থের। ওকে, প্রথমে হচ্ছে 1 নাম্বার বিনিময়ের মাধ্যম। একটু আগে কিন্তু আমি বলছি বিনিময়ের মাধ্যম মানে কি। আমরা যে কোনো জিনিস বিনিময়ের ক্ষেত্রে, যেমন ধরো আমরা টাকার বিনিময়ে যে কোনো জিনিস বিক্রি করি, ঠিক আছে কিনা। আমরা টাকা ছাড়া কিন্তু অন্য জিনিসের বিনিময়ে বিক্রি একটু কমই করি। কেন? কারণ টাকাটা আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ওকে, তাহলে বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা কি ইউজ করতেছি? টাকা বা অর্থকে আমরা ইউজ করতেছি, সেটা হচ্ছে অর্থের বাণিজ্যিক কার্যাবলী। ক্লিয়ার? তারপরে 2 নাম্বার মূল্যের পরিমাপক। মূল্যের পরিমাপক মানে হচ্ছে আমরা যে কোনো জিনিসকে মূল্য করার ক্ষেত্রে বা মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা টাকা দিয়ে মূল্যায়ন করি, বাংলাদেশের ক্ষেত্রে সেটা, ঠিক আছে। অর্থাৎ অর্থ দিয়ে আমরা কি করি? মূল্যায়ন করে থাকি, ঠিক আছে। তারপর 3 নাম্বার হচ্ছে স্থগিত লেনদেনের মান। এটা একটু বুঝতে হবে স্থগিত লেনদেনের মান মানে কি। স্থগিত লেনদেনের মান মানে হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে বাকিতে পণ্য ক্রয় করে থাকি, বাকিতে পণ্য বিক্রি করে থাকি, ঠিক আছে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বাকিতে পণ্য বিক্রি করলে সেক্ষেত্রে আমি তার কাছ থেকে কত টাকা পাচ্ছি সেটা কিন্তু টাকায় হিসাব করে রাখি, ঠিক আছে। আমরা কিন্তু কতটা পণ্য দিছি সেই হিসেবে রাখি না, আমরা জাস্ট ওই টাকাটা লিখে রাখি। মনে করো যে আমরা একজনকে মিস্টার ককে আমরা 10,000 টাকার পণ্য বিক্রি করলাম, সে 10,000 টাকার পণ্য বিক্রি করছি, সে 1 মাস পরে এসে আমাকে 10,000 টাকা পরিশোধ করছে, ঠিক আছে। দেখো এই যে আমি প্রথমে তাকে 1,000 টাকার পণ্য বিক্রি করছি, এর ফলে কিন্তু সে আমাকে টাকা দেয়নি, টাকা দিবে পরে। তার মানে সেখানে ওই লেনদেন স্থগিত আছে, পরে গিয়ে এসে আমাকে কি দিল? টাকা দিল 10,000 টাকা, ঠিক আছে, 1 মাস পরে। তো এই ক্ষেত্রে
টাকাকে বেশি মূল্যায়ন করা হয় বা টাকার মাধ্যমে আমরা স্থগিত লেনদেনের মান হিসেবে এটা ধরে থাকি। কেন জানো? কারণ এই যে টাকা বলতেছি এটার মূল্য কিন্তু এত সহজে ওঠানামা করে না, অর্থাৎ অর্থের মূল্য কিন্তু কম সময়ের মধ্যে তেমন বেশি পরিবর্তন হয় না। অর্থের মূল্য কি থাকে? একদম প্রায় স্থিরে থাকে, ঠিক আছে কিনা? মানে তেমন বেশি পরিবর্তন হয় না, মূল্যের পরিবর্তন হয় না। কিন্তু অন্য দ্রব্যের ক্ষেত্রে, যেমন ধরো এই যে 10,000 টাকা যে তাকে পণ্য বিক্রি করছি, সেটা মনে করো যে আমি তাকে কি বিক্রি করছিলাম, আমি তাকে মনে করো যে কাপড় বিক্রি করছি, ঠিক আছে? কিন্তু কাপড়ের দাম কিন্তু 1 মাস পরে কমেও যেতে পারে, তাই না? কাপড়ের দাম কমে যেতে পারে, কিন্তু আমার যে টাকা, সেই টাকা কিন্তু আমি তার কাছ থেকে 10,000 টাকায় পাচ্ছি, তাই না? তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা স্থগিত লেনদেনের মান হিসেবে আমরা টাকাকে ইউজ করতে পারি। অন্যভাবে বলা যায়, মনে করো যে আমি কারো কাছ থেকে ঋণ নিলাম 10,000 টাকা, 1 মাস পর তাকে 10,000 টাকায় ফেরত দিলাম, সে কিন্তু তেমন বেশি কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কেন জানো? কারণ 10,000 টাকা 1 মাস পরে মনে করো যে হয়তো মুদ্রাস্ফীতির ফলে সামান্য একটু দাম কমতে পারে। 10,000 টাকা এখনকার 10,000 টাকা 1 মাস পরে 10,000 টাকার চেয়ে একটু কম হইতে পারে, ঠিক আছে কিনা মূল্যটা, কিন্তু তেমন বেশি কি হবে না, পরিবর্তন হবে না, যার ফলে সে বেশি ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ স্থগিত লেনদেনের মান হিসাবে আমরা মুদ্রাকে ইউজ করতেছি। ওকে, তারপর আসো সঞ্চয়ের বাহন, অর্থাৎ আমরা সঞ্চয়ের বাহন হিসাবে টাকাটা আমরা রাখতে পারি। যেমন ধরো আমাদের কাছে যেই পণ্য দ্রব্যগুলো রয়েছে, যেমন ধরো চাল ডাল, যে কোনো ধরনের দ্রব্য আর কি, সেই দ্রব্যগুলো কিন্তু পচনশীল হয়ে থাকে বা যেগুলো নির্দিষ্ট সময় পর তাদের মেয়াদ থাকে না বা সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা সেই জিনিসগুলো বিক্রি করে যদি আমরা টাকাটা যদি জমা রাখি কোনো ব্যাংকে বা নিজেদের কাছে যদি জমা রাখি, সেক্ষেত্রে কিন্তু সেই অর্থের মূল্য কিন্তু কি হয় না, পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা সঞ্চয় করে রাখতে পারি টাকাটাকে, সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে টাকা, ঠিক আছে? অন্য কিছু তেমন ভাবে আমরা সংরক্ষণ করতে পারি না, ঠিক আছে? তারপর আসো 5 নম্বর হচ্ছে মূল্য স্থানান্তরের বাহন। মূল্য স্থানান্তরের বাহন মানে হচ্ছে, মনে করো আমরা চাচ্ছি এই বিল্ডিংটা আমরা এখান থেকে আরেকটা জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? শিফট করে নেওয়া কি সম্ভব? অবশ্যই না, কারণ বিল্ডিং তো আর এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যাবে না, ঠিক আছে না? তাহলে দেখো আমাদের লাইফে অনেক স্থাবর অস্থাবর সম্পদ আছে যেগুলো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারবো না, কিন্তু এই যে বিল্ডিংটা কিন্তু আমরা বিক্রি করার মাধ্যমে টাকা নিতে পারি। সেই টাকা দিয়ে কিন্তু আমরা যেখানে বাড়তে চাচ্ছি ঘরটা বা নিয়ে যেতে চাচ্ছি, সেখানে গিয়ে ঘরটা আরেকটা নতুন করে ঘর করতে পারি, তাই না? অর্থাৎ আমাদের যে মূল্য স্থানান্তরের বাহন হিসেবে কাজ করতেছে এখানে টাকা, অর্থাৎ আমরা কোন একটা জিনিসের মূল্য স্থানান্তর করতে পারতেছি। আমরা এই বিল্ডিংটাকে টাকায় কনভার্ট করলাম, ওই টাকাটা আবার কি করলাম, বিল্ডিং এ কনভার্ট করলাম, ঠিক আছে কিনা? তাহলে মূল্য স্থানান্তরের বাহন হিসেবে টাকাটা কাজে আসতেছে। তারপর আসো ঋণের ভিত্তি। ঋণের ভিত্তি মানে হচ্ছে, আমরা মনে করে আমার ব্যাংকে 10,000 টাকা জমা আছে, তো ব্যাংকে আমি বললাম যে আমার 10,000 টাকা তো জমা আছে, আমার 10,000 টাকার বাইরে আরো 2,000 টাকা বা 1,000 টাকা আমার ঋণ হিসেবে লাগবে। ব্যাংক কিন্তু আমাকে 1,000 টাকা বা 2,000 টাকা ঋণ হিসেবে দিবে। কেন দিবে? কারণ আমার কাছে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে 10,000 টাকা রয়েছে, ঠিক আছে কিনা? তার মানে কোন একটা ঋণের ভিত্তি হিসেবে কিন্তু টাকা কি করে, প্রভাব ফেলে বা টাকাকে কাউন্ট করা হয় ঋণের ভিত্তি হিসেবে, ঠিক আছে? তারপর আসো তারল্যের মান। দেখো অর্থকে সবচেয়ে বেশি তরল সম্পদ হিসেবে গণ্য করা হয়। কেন জানো? কারণ আমরা যে কোনো দ্রব্যকে সহজেই টাকায় কনভার্ট করতে পারি এবং যে কোনো টাকাকে সহজেই দ্রব্যে কনভার্ট করতে পারি, ঠিক আছে কিনা? কিন্তু অন্য কোনো দ্রব্য দিয়ে কিন্তু সেটা করা যায় না। যেমন ধরো আমরা কলমকে চাইলেই খাতায় রূপান্তর করতে পারবো না, বা খাতাকে কলমে রূপান্তর করতে পারবো না। খাতার বিনিময়ে কলম, কলমের বিনিময়ে খাতা নিতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমরা টাকার বিনিময়ে কলম নিতে পারবো, আবার সেই টাকা দিয়ে আবার কি করতে পারবো, বইও কিনতে পারবো, তাই না? অর্থাৎ টাকার বিনিময়ে আমরা কলম বিক্রি করতে পারতেছি, আবার বইও কিনতে পারতেছি। তার মানে যে কোনো দ্রব্যের ক্ষেত্রে আমরা টাকার মাধ্যমে কি করতে পারতেছি, তারল্যের মান হিসেবে টাকার মাধ্যমে আমরা নিতে পারতেছি, টাকার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, বিক্রি করতে পারতেছি। অর্থাৎ সেক্ষেত্রে সবচেয়ে তরল সম্পদ হিসেবে কাজ করে সেটা হচ্ছে কি, অর্থ বা মুদ্রা। তারপরে আসো আমরা অর্থের সামাজিক কার্যাবলীগুলো একটু দেখি। দেখো অর্থের সামাজিক কার্যকরী প্রথমে 1 নাম্বার রয়েছে সামাজিক মর্যাদা ও নিশ্চয়তার প্রতীক। দেখো আমাদের সমাজে যেটা ধারণা সেটা হচ্ছে, যার যত বেশি টাকা থাকে তাকে মানুষ তত বেশি কি করে, সম্মান করে। কেন সম্মান করে? কারণ তার টাকা পয়সা বেশি, তাকে সব জায়গায় গেলে দেখবা যে আগে তাকে চেয়ারটা ছেড়ে দেওয়া হবে বসার জন্য, ঠিক আছে? কারণ তার কি টাকা পয়সা বেশি, তারপর তার সামাজিক মর্যাদা বেশি দেওয়া হয় তাকে, তারপর এটাকে নিশ্চয়তার প্রতীক হিসেবে রাখা হয়, যার টাকা পয়সা বেশি তার নিরাপত্তা বেশি হয়, ঠিক আছে? তাহলে এই যে অর্থের কার্যাবলী, সামাজিক কার্যাবলী, সেটা হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধি করতেছে, নিশ্চয়তার প্রতীক হিসেবে কাজ করতেছে। ওকে, তারপর আসো সামাজিক সম্পর্ক রক্ষা।
অনেক সময় দেখা যায় আমাদের সামাজিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় যেখানে আমাদের কি করতে হয়, আমাদের তাদেরকে গিফট করতে হয় বা তাদেরকে উপহার হিসেবে বিভিন্ন ধরনের জিনিস দিতে হয়, মানে সামাজিক সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই সেই জিনিসগুলো প্রয়োজনীয় টাকা লাগে, অর্থাৎ টাকাকে আমরা সামাজিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কি করতেছি, কাজ করতেছি, যেটাকে বলা হচ্ছে অর্থের সামাজিক কার্যাবলী। তারপর আসো সর্বশেষ মনস্তাত্ত্বিক কার্যাবলী। মনস্তাত্ত্বিক মানে কি, আমাদের মনের মধ্যে এই টাকাটা কোন ধরনের প্রভাব ফেলে সেটা। দেখো মনে করো যে আমি তোমাকে এখন বললাম যে আমি তোমাকে এখন 1 লক্ষ টাকা দিব, ঠিক আছে, মনে করো দিয়ে দিছি তোমার হাতে 1 লক্ষ টাকা। তোমার মন কিন্তু সাথে সাথে যতই খারাপ অবস্থা থাকুক না কেন, সাথে সাথে তোমার মন কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কেন ভালো হয়ে যাবে? কারণ হচ্ছে তোমার হাতে কি আছে, টাকা আছে, 1 লক্ষ টাকা। তাহলে দেখো মানুষের হাতে যখন টাকা থাকে তখন তার মন অনেক কি থাকে, আনন্দ থাকে তার মনে, তারপর তার মনটা অনেক কি বলা হয় যে উৎফুল্ল থাকে, ঠিক আছে কিনা। তার মানে অর্থ কিন্তু থাকলে আমাদের মনটা কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এই যে মনটা ভালো হয়ে যাচ্ছে, এটা একটা অর্থের কাজ, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলী অর্থের। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অর্থ বা মুদ্রার কার্যাবলী, ঠিক আছে। এখন আসো এই যে অর্থ বা মুদ্রা বলতেছি, এটা আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা যে অর্থ বা মুদ্রা বলতেছি, এই অর্থ বা মুদ্রাকে আবার বিহিত মুদ্রাও বলা হয়, ঠিক আছে। একই কথা, মুদ্রা মানে আমরা যেটা বলতেছি যা কিছু বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপ হিসেবে কাজ করে তাকে মুদ্রা বলে, ঠিক আছে। বিহিত মুদ্রা মানে আমরা সেম বলবো যা কিছু বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন এবং মূল্যের পরিমাপ হিসেবে কাজ করে তাকে আমরা বলবো বিহিত মুদ্রা। তবে বিহিত মুদ্রা মানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি আমাদের সরকার কর্তৃক বা সরকারের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান দ্বারা যেই মুদ্রাটা ইস্যু করা হয় সেটাকে বলা হয় বিহিত মুদ্রা, ঠিক আছে। তো বিহিত মুদ্রা প্রধানত 2 ধরনের, বা মুদ্রা প্রধানত 2 ধরনের। একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা, আর একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা, ঠিক আছে। সসীম বিহিত মুদ্রা মানে কি, অসীম বিহিত মুদ্রা মানে কি? সসীম বিহিত মুদ্রা মানে হচ্ছে যেই মুদ্রার সাহায্যে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত লেনদেন করতে পারি, এর বেশি লেনদেন করার ক্ষেত্রে আমরা কাউকে বাধ্য করতে পারি না, এমন মুদ্রাকে বলা হয় সসীম বিহিত মুদ্রা। এটাকে আবার বলা হয় সরকারি মুদ্রা। কি মুদ্রা? সরকারি মুদ্রা, বা যেটা সরকার কর্তৃক ইস্যু করা হয় সরাসরি, ঠিক আছে কিনা। এমন নোট হচ্ছে বাংলাদেশে যেগুলো রয়েছে বর্তমানে, আগে তো অনেক ছিল, এখন বর্তমানে হচ্ছে যেগুলো রয়েছে সেটা হচ্ছে 1 টাকা, 2 টাকা, ঠিক আছে, তারপর হচ্ছে 5 টাকা। ওকে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা বা সরকারি নোট। এগুলো চেনার উপায় আমি একটু পরে বলে দিচ্ছি। আর অসীম বিহিত মুদ্রা মানে হচ্ছে যেই মুদ্রা দ্বারা তুমি যে কোনো পরিমাণ লেনদেন করতে পারবা, ঠিক আছে, যে কোনো পরিমাণ লেনদেন করতে পারবা, এটাকে বলা হয় অসীম বিহিত মুদ্রা বা ব্যাংক মুদ্রা। এই ধরনের মুদ্রাগুলো হচ্ছে বাংলাদেশে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 100, তারপর হচ্ছে এখন বর্তমানে 200 টাকা কতগুলো বের হয়েছে, সেটা আমাদের বইয়ের অন্তর্ভুক্ত নাই। তো সেটা আমাদের বইয়ের অন্তর্ভুক্ত যেহেতু নাই, সেটা আমাদের বলার দরকার নাই, ঠিক আছে। 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের টোটাল অসীম বিহিত মুদ্রা, ঠিক আছে। তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এখানেও কিন্তু আমি 5 টাকা লিখছি, এখানেও লিখছি কত টাকা, 5 টাকা। একটু খেয়াল করতে হবে, এই 5 টাকা মানে হচ্ছে যেগুলো কয়েন, 5 টাকার যেগুলো কি কয়েন, আমাদের যেগুলো পয়সা রয়েছে সেই পয়সাগুলো 5 টাকা। আর এখানে ক্ষেত্রে যে 5 টাকা, সেই 5 টাকা হচ্ছে যেগুলো আমাদের টাকায় রয়েছে, মানে যেগুলো হচ্ছে মুদ্রায়, ঠিক আছে, টাকায় যেগুলো 5 টাকা রয়েছে সেগুলো। আর এখানে ক্ষেত্রে হচ্ছে কয়েন। আমাদের যদি কোয়েশ্চেনে চলে আসে যে কোনটা সসীম বিহিত মুদ্রা, সেই ক্ষেত্রে অপশনগুলোর দিকে একটু তাকাতে হবে, যেহেতু 5 টাকা নিয়ে একটু ঝামেলা আছে, ঠিক আছে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অপশনে এটা আছে কিনা, 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন, এই শব্দটা আছে কিনা, ঠিক আছে। যদি এটা থাকে তাহলে সেটা আনসার করব। আবার মনে করো আরেকটা অপশনে দিছে, মানে আরেকটা কোয়েশ্চেনের অপশনে দিছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, কিন্তু কয়েন টয়েন কোনো কিছু দেয় নাই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা সেটাও আনসার করব। বোঝা গেছে? তাহলে কি বলতেছি, যদি কয়েন লেখা থাকে তাহলে তো সেটা অবশ্যই, আর যদি কয়েন নাও থাকে তবুও আমরা কোনটা আনসার করব, এটা আনসার করব, 1, 2, 5, ঠিক আছে। তারপর আসো আমি একটু বলে রাখি যে সসীম বিহিত মুদ্রা এই বিষয়টা একটু আর একটু ডিটেলস বলি, অসীমটা একটু বলতেছি। এই যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা বলতেছি, এগুলো দ্বারা আমরা বলতেছি যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত লেনদেন করা যায়, এর বাইরে লেনদেন করা যায় না। মনে করো তুমি একটা কোনো শপিং মলে গেছো, যাওয়ার পর তুমি সেখানে একটা কি কিনছো, একটা কাপড় কিনছো, যেটার দাম হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। 2000 টাকা দিয়ে একটা তুমি কাপড় কিনছো। দেখো এই 2000 টাকার কাপড় যখন কিনছো,
এই 2000 টাকার কাপড়ের বিনিময়ে মনে করো তাকে তুমি এরকম 1 টাকার নোট, কয় টাকার নোট, 1 টাকার যে পয়সা, সেই পয়সা 2000 পিস দিতে যাচ্ছ। বলতেছে আমার কাছে শুধু 1 টাকা দামে 2000 পিস কয়েন আছে, নেন, এগুলো নেন, আমাকে কাপড়টা দেন, ঠিক আছে। উনি কিন্তু সেক্ষেত্রে তোমাকে বারণ করতে পারবে বা সেক্ষেত্রে নিতে ইচ্ছুক নাও হতে পারে। তিনি বলতে পারে যে আমি 1 টাকার নোট হলে আমি দিতে পারবো না, এত টাকার ভাঙতে আমি কোথাও ইউজ করতে পারবো না, এই জন্য আমি এগুলো নিব না। বা তুমি 2 টাকা দিতে যাচ্ছ, তাও সেম কথা বলতে পারে। 5 টাকা দিতে যাচ্ছ, তাও সেম কথা বলতে পারে, ঠিক আছে কিনা। অর্থাৎ এই টাকাগুলো দ্বারা আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত লেনদেন করতে পারি, ঠিক আছে। যেমন ধর আমরা গাড়ি ভাড়া দেওয়ার সময় আমরা 5 টাকা 2 টাকা এগুলো ইউজ করি। যেমন ধর আমরা ছোটখাটো জিনিস কেনার সময়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা 5 টাকা 2 টাকা এগুলো ইউজ করে থাকি। তাহলে সেগুলোর ক্ষেত্রে এই টাকাগুলো ইউজ হয়। অর্থাৎ যেই টাকাগুলো দ্বারা আমরা নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত লেনদেন করতে পারি সেটাকে বলা হয় সসীম বিহিত মুদ্রা বা সরকারি মুদ্রা। আর যেই টাকাগুলো দ্বারা আমরা অনির্দিষ্ট যে কোনো অ্যামাউন্টের টাকা লেনদেন করতে পারি সেটাকে বলা হয় অসীম বিহিত মুদ্রা। এক্ষেত্রে দেখো তুমি 2000 টাকা যদি 10 টাকা দাও, 20 টাকা দাও, 50 টাকা দাও, 100 টাকা দাও, 500 টাকা দাও, 1000 টাকা দাও, সে কিন্তু নিতে বাধ্য থাকবে, ঠিক আছে কিনা। আমার কথা বোঝা গেছে? ওকে, তাহলে কি বলতেছি, অসীম বিহিত মুদ্রা মানে হচ্ছে যেটা দ্বারা তুমি যে কোনো পরিমাণ টাকা লেনদেন করতে পারবা, ক্লিয়ার। এখন আসো আমি একটু তোমাদেরকে চেনাই দিই যে সসীম বিহিত মুদ্রা মানে সরকারি মুদ্রা কোন কোনগুলো, আর অসীম বিহিত মুদ্রা বা ব্যাংক মুদ্রা কোন কোনগুলো, সেগুলো চেনার উপায়গুলো কি, ঠিক আছে। দেখো আমার কাছে 2টা টাকা আছে, ওকে। একটা হচ্ছে, একটু খেয়াল করবা, একটা হচ্ছে 100 টাকার নোট, এটার মাধ্যমে কি লেখা আছে যে বাংলাদেশ ব্যাংক লেখা আছে, ঠিক আছে। 100 টাকার নোট একটু বলো তো কোনটার মধ্যে পড়তেছে? 100 টাকার নোট হচ্ছে অসীম বিহিত মুদ্রা, মানে এগুলো দ্বারা আমরা যে কোনো পরিমাণ টাকা লেনদেন করতে পারবো। এটাকে বলা হয় ব্যাংক মুদ্রা, ঠিক আছে। ব্যাংক মুদ্রা কেন বলা হয়? কারণ 100 টাকার নোটের মধ্যে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ এটার মানে হচ্ছে এই মুদ্রাটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হয়েছে, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, তার গভর্নরের স্বাক্ষর থাকে। গভর্নরের স্বাক্ষর কি? এখানে লেখা আছে ফজলে কবির, ঠিক আছে। ফজলে কবির বর্তমান হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাই ওনার সাইন করা আছে এটাতে, ঠিক আছে। আরেকটা দেখো, আরেকটা আমার কাছে টাকা আছে, এই টাকার মধ্যে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটার মানে হচ্ছে এটা সরকার কর্তৃক সরাসরি ইস্যু করা হয়েছে, ঠিক আছে। এবং এখানে একটা সাইন আছে, সেটা হচ্ছে অর্থ সচিবের সাইন আছে। এখানে আছে হচ্ছে মোহাম্মদ তারেক নামে, ঠিক আছে। মোহাম্মদ তারেক নামের অর্থ সচিব ছিলেন, তো তিনি এটা কি করছে, ইস্যু করছে তার সাইনের মাধ্যমে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাংক নোট, এটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হয়েছে, এখানে গভর্নরের থাকবে স্বাক্ষর। আর এটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যু করা হয়েছে, অর্থাৎ অর্থ সচিব থেকে ইস্যু করা হয়েছে, বোঝা গেছে। এটা হচ্ছে সরকারি নোট, এটা হচ্ছে ব্যাংক নোট, ওকে। তো এই হচ্ছে আমাদের মুদ্রা সম্পর্কে কথাবার্তা। এখন আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের আমানত সম্পর্কে, অর্থাৎ আমরা বিভিন্ন ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো খুলে থাকি, যে অ্যাকাউন্টসগুলো খুলে থাকি, সেগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আমরা ব্যাংকে প্রধানত 3 ধরনের অ্যাকাউন্টস খুলে থাকি বা 3 ধরনের হিসাব খুলে থাকি, যেগুলোকে বলা হয় আমানত, ঠিক আছে। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চলতি আমানত, তারপর সঞ্চয় আমানত, স্থায়ী আমানত, বা যেটাকে আমরা বলি ডিমান্ড ডিপোজিট, সেভিংস ডিপোজিট, আর হচ্ছে ফিক্সড ডিপোজিট। এগুলো সম্পর্কে অনেকেই জানি, তবু আমি একটু ধারণা দিচ্ছি, ঠিক আছে। দেখো, চলতি আমানত, এটার মানে হচ্ছে ব্যাংকে একটা চলতি হিসাব খোলা, ঠিক আছে। চলতি হিসাবের মাধ্যমে আমরা কি করতে পারি? চলতি হিসাবের মাধ্যমে আমরা একদিনে যতবার ইচ্ছা ততবার ব্যাংকে টাকা জমা রাখতে পারবো এবং যতবার ইচ্ছা ততবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবো, এমন যদি একটা হিসাব হয় ব্যাংকে, সেটাকে বলা হয় চলতি হিসাব, ঠিক আছে। এটার ক্ষেত্রে তেমন বেশি সুদ দেওয়া হয় না, ঠিক আছে। যে ব্যাংক যে আমাদেরকে মুনাফা দেয় তেমন বেশি মুনাফা দেওয়া হয় না চলতি অ্যাকাউন্ট থাকলে। এটা সাধারণত যারা ব্যবসায়ী থাকে তারা একটু বেশি করে থাকে। কেন? কারণ তাদের ব্যবসায়ী দৈনন্দিন অনেক লেনদেন হয়ে থাকে, অনেকবার টাকা জমা দিতে হয়, অনেকবার টাকা উত্তোলন করতে হয়, তাই তারা চলতি হিসাব খুলে থাকে। অর্থাৎ ব্যবসায়ীদের জন্য চলতি হিসাব একটা কার্যকরী বা সবচেয়ে গ্রহণযোগ্য হিসাব, ওকে। তারপর সঞ্চয়ী হিসাব, যেটা বেশিরভাগ মানুষ করে থাকে, সেটা হচ্ছে সঞ্চয়ী হিসাব বা সেভিংস ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টস, ঠিক আছে। এটার মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে সপ্তাহে সর্বোচ্চ 2 বার টাকা উত্তোলন করা যায়, কিন্তু যতবার ইচ্ছা ততবার টাকা জমা করা যায়। এমন যদি কোনো একটা অ্যাকাউন্টস হয় সেটাকে বলা হয় সঞ্চয়ী অ্যামাউন্টস বা সঞ্চয়ী আমানত বা সঞ্চয়ী হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট বা সেভিংস ডিপোজিট, ঠিক আছে। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সুদের হার মোটামুটি দেওয়া হয়, ঠিক আছে। তারপর আসো স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট টাকা নির্দিষ্ট সময়ের জন্য রেখে দিতে চাই ব্যাংকে, মনে করো যে আমার কাছে বর্তমানে 1 লক্ষ টাকা আছে,
ঠিক আছে, সত্যি সত্যি না এমনি বলতেছি। ওকে, এই 1 লক্ষ টাকা দিয়ে মনে করো আমি এই 1 লক্ষ টাকা আমি 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার জন্য সবচেয়ে উপযুক্ত অ্যাকাউন্টস বা সবচেয়ে উপযুক্ত আমানতটা হবে সেটা হচ্ছে স্থায়ী আমানত। কারণ আমি এই 1 লক্ষ টাকা 10 বছরের জন্য রেখে দিব, 10 বছর পর এখান থেকে আমি বেশি টাকা নিব। ঠিক আছে, বা 1 লক্ষ টাকার চেয়ে বেশি টাকা পাবো। তো এই ক্ষেত্রে আমাদের যে সুদের হার দেওয়া হয় বা প্রফিটস দেওয়া হয় সেটা একটু বেশি থাকে। ঠিক আছে, সুদের হারটা একটু বেশি থাকে। এ হচ্ছে আমাদের আমানতের প্রকারভেদ। তো এরই সাথে আমরা পার্ট 1 এখানে শেষ করতেছি। আমরা নেক্সট ক্লাসে পার্ট 2-তে মুদ্রার মূল্য নিয়ে আলোচনা করব এবং মুদ্রাস্ফীতি, মুদ্রার সংকোচন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি সবাই আমাদের সাথে থাকবা এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, পেজে আমাদেরকে ফলো করতে পারো, আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।